নমস্কার। শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলের আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। গল্পের নাম ময়নার বোন। ময়নার বুদনি খুন হওয়ার পর কেটে গেছে প্রায় 1.5 মাস। এই জোড়া খুনের কোনো কিনারাও হয়নি, কেউ ধরাও পড়েনি। কে খুন করেছে তা সবাই জানে, পুলিশও জানে নিশ্চয়ই, কিন্তু পুলিশের খাতায় খুনের উল্লেখই নেই। লেখা আছে অজ্ঞাত কারণে মৃত্যু। 2 জন মানুষ, বিশেষত 2 যুবতী মেয়ে খুন হলে পুলিশ কত রকম তদন্ত করে। কুকুর আনে, ডিটেকটিভরা গোপন অনুসন্ধানে লেগে যায়। এসব থাকে গল্পের বইতে, কিংবা শহরেও ওরকম হয় বোধহয়। গ্রামের গরিব ঘরের 2 মেয়ে কেন মরল, কিভাবে মরল তা নিয়ে কেউ মাথা ঘামায় না। 2-4 দিন পর সবাই ভুলে যায়। অসুখে ভুগে মৃত্যু হলে তবু বাড়ির লোকেরা কয়েকদিন কাঁদে, কিন্তু খুনটুনের ব্যাপার হলে বাড়ির লোকরা জোরে শোক প্রকাশ করতেও ভয় পায়। কেননা খুনিরা তখনও নজর রাখে কিন্তু সেই বাড়ির ওপরে। শুধু মিলন সমিতির লোকজনেরাই সেই মৃত্যুটাকে মেনে নিতে পারেনি। সে সমিতির পরিচালক জীবনদা থানায় ঘোরাঘুরি করছে কয়েকবার, এসডিওর কাছেও সুবিচার চেয়েছেন। এসডিও কিংবা থানার দারোগা কেউ খারাপ ব্যবহার করে না জীবনদার সঙ্গে। খাতির করে বসতে বলে, চা খাওয়াতে চায়। এসডিও ভদ্রলোকের ব্যবহার খুব সুহৃদয়। তিনি বলেন, এর মধ্যে ফাউল প্লে আছে বুঝতেই পারছি, কিন্তু থানার রিপোর্ট না পেলে আমি তো কিছু করতে পারি না। এসডিপিও সাহেবকে খোঁজ নিতে বলেছি এই ব্যাপারে। থানার দারোগার নাম সুকোমল নন্দী। নিশ্চয় বাবা মা অনেক আশা করে এই নাম রেখেছিলেন। এরকম নিষ্ঠুর মানুষ কদাচিৎ দেখা যায়। ব্যবহারে অবশ্য তা ঠিক বোঝার উপায় নেই। নিজের চায়ের কাপ নিয়ে এসে রাখেন জীবনদার সামনে টেবিলের ওপর। সুকোমল নন্দীর একটাই কথা, খুনের প্রমাণ কোথায় বলুন? ময়না আর বুদনের বাড়ি ছিল প্রায় পাশাপাশি, মাঝখানে শুধু কয়েকটা খেজুর গাছ। ময়না বিয়ের 2 বছরের মধ্যেই বিধবা, আর বুদনির তো বিয়েই হয়নি। ওরা দুজনেই তাঁত বোনা শিখেছিল এই মিলন সমিতিতে। একদিন ভোরবেলা দেখা গেল একটা জলার ধারে পড়ে আছে ওদের মৃতদেহ। দিনু নামে একজন জেলে সেই 7 সকালে মাছ ধরতে গিয়ে ওদের দেখতে পায়। কারো শরীরে কোনো গুলির দাগ বা ছোড়া ছুরি কিছুর ক্ষত নেই। দারোগা বললেন, আত্মহত্যা। বুঝলেন স্যার, আত্মহত্যা ছাড়া আর কি হবে বলুন? জীবনদা বললেন, আত্মহত্যা? দুজনে একসঙ্গে? আমাদের সমিতিতে আসতো, বেশ তো ভালোই কাজ শিখছিল, সকলের সঙ্গে হেসে কথা বলতো। খামোকা হঠাৎ আত্মহত্যা করতেই বা যাবে কেন বলুন? দারোগা বললেন, মানুষ কেন যে আত্মহত্যা করে তা অনেক ক্ষেত্রে জানাই যায় না। হয়তো ওদের প্রেম ঘটিত কোনো ব্যাপার ছিল। প্রেম শব্দটা শুনে জীবনদা ভুরু কুঁচকে রইলেন কয়েক মুহূর্ত। ময়নার বুদনির জীবনে প্রেমের মতো শৌখিন ব্যাপার একেবারেই অবাস্তব। দুজনের তেমন রূপ বা স্বাস্থ্য কিছুই ছিল না। জীবনদা বললেন, আত্মহত্যা? শেষ রাতে একটা জলার ধারে এসে আত্মহত্যা করবে কেন? এর কি কোনো যুক্তি আছে? হ্যাঁ, গাল হেসে দারোগা বললেন, এই দেখুন, আবার যুক্তির কথা বলছেন? মেয়েরা কখন কি করে, কেন করে তা বোঝা শিবের বাপেরও সাধ্য নেই। ওরা কেন বিছানায় শুয়ে আত্মহত্যা করেনি, কেন গলায় দড়ি দিয়ে ঝোলেনি, কিংবা গায়ে আগুন দেয়নি তা বোঝার আর কোনো উপায় নেই। হয়তো ওদের বাড়ির লোকেদের ঝামেলায় ফেলতে চায়নি। সারা শরীরে তো কোনো ইনজুরিও নেই। কি করে খুনের কেস বলবো বলুন তো? ইনজুরি না থাকলে কি খুন হতে পারে না? গলা টিপেও তো মারতে পারে। আরে গলায়ও তো সেরকম কোনো দাগ ছিল না, রিপোর্টে কিছু লেখা নেই।
যিনি রিপোর্ট লিখেছেন তিনি না দেখতেও পারেন, কিংবা দেখলেও ইচ্ছা করে না লিখতে। আমি নিজে গেলাম ইন্সপেকশনে, গলায় কোনো হাতের ছাপ দেখিনি। আরও অনেক রকমভাবে খুন করা যেতে পারে, বিষ খাইয়ে, মুখে বালিশ চাপা দিয়ে। পোস্টমর্টমেরও কোনো ব্যবস্থা হলো না। এটা কি মশাই বিলেত আমেরিকা পেয়েছেন? দারোগাবাবু বোঝালেন যে গ্রাম দেশে সেরকম ব্যবস্থাই নেই। ডেড বডি রাখার জন্য মর্গ নেই। প্রচণ্ড গরমে বডি পরের দিনই পচতে শুরু করেছিল। পোস্টমর্টমের জন্য জেলা শহর কিংবা কলকাতায় পাঠাতে হয়। পুরো বডি না পাঠিয়ে ভিসেরা নামে একটা প্রত্যঙ্গ পাঠালেও চলে। শহর থেকে তার রিপোর্ট আসতে কত বছর যে লাগবে তা ঠিক নেই। অনেক সময় রিপোর্ট আসেই না। ডোমেদের বলা হয়েছিল, তারা ভিসেরার ব্যাপারটা বুঝতেই পারেনি, দুটো বডি পুড়িয়ে দিয়েছে। জীবনদা উত্তেজিত হয়ে বলে, এসব আপনি যাই বলুন বড়বাবু, আপনিও জানেন আমিও জানি মেয়ে দুটো কিন্তু খুন হয়েছে। দারোগাবাবু হাতে পেন্সিল দিয়ে টেবিলে টক টক করে শব্দ করতে করতে শান্ত গলায় বললেন, আপনি জানতে পারেন, কিন্তু আমি জানি না। খুনের মোটিভ কি? দুটো অবলা মেয়ে ছেলে, গায়ে গয়নাগাটিও ছিল না, তাদের কেন খুন করা হবে বলুন? কার দায় পড়েছে? জীবনদা বলল, তার কারণ আমাদের সমিতিতে যোগ দেওয়ার আগে ওরা দুজনে মদ বিক্রি করত, জেলে পাড়ায় চুল্লুর ঠেকে বসত। দারোগাবাবু ভুরুটা তুলে সবিস্ময়ে বললেন, তাই নাকি? জীবনদা বলল, আপনি এটা জানতেন না? এখানে চুল্লুর ঠেক যেন দিন দিন বাড়ছে, তা জানেন আশা করি। তা জানি, আমরা মাঝে মাঝে রেডও করি, ব্যাটাদের ধাওয়া করে দূর করে দিই। না, ওদের দূর করে দেন না, এক জায়গার থেকে সরে অন্য জায়গায় বসতে বলে। ওদের কারবার ঠিক চলছে। এ তো হলো অন্য কথা। আগে বলুন, মেয়ে দুটো চুল্লু বিক্রি করতো বলেই খুন হলো কেন? আমি তো এর মানে বুঝতে পারছি না। তাও একজন নয়, দুজনে একসঙ্গে। এর মানে খুব সোজা, চুল্লু বিক্রি করলে ওরা খুন হতো না। আরও তো কত মেয়ে চুল্লু বেচে। শুধু এই দুজন চুল্লুর ঠেক ছেড়ে দিয়ে যোগ দিয়েছিল আমাদের সমিতিতে। ওই নোংরা কাজের মধ্যে জড়িত না থেকে ওরা সৎ হতে চেয়েছিল। তাঁতের শাড়ি বোনা শিখে নিজেরা উপার্জন করতে পারত। তা বেশ তো, আপনাদের সমিতির উপর যাতে কখনো হামলা না হয় আমরা বরং সেদিকে নজর রাখি। সে কথা হচ্ছে না। আমাদের সমিতির উপর হামলা করার সাহস কারণ নেই। যাতে চুল্লুর ঠেক ছেড়ে আর কোনো মেয়ে আমাদের সমিতিতে আসতে না চায়, সৎ পথে ফিরে যেতে না চায়, তাই ওই দুটো মেয়েকে খুন করে অন্যদেরকে ভয় দেখানো হলো। এসব দাদা আপনি গল্প বানাচ্ছেন। প্রথমত খুনেরই কোনো প্রমাণ নেই, সে প্রমাণ আপনারাই লোপ করেছেন। কারা খুন করেছে তাও আপনি ভালো জানেন। বটে, আপনি বলে দিন না। যারা চুল্লুর ব্যবসা চালায়, কার্তিক আর দুলাল যাদের পান্ডা, দুলালের সঙ্গে আপনার খুব দহরম মহরম আছে শুনেছি। শুনেছেন? বেশ করেছেন। এবার আমার নামে রিপোর্ট করুন ওপরওয়ালার কাছে। লিখুন যে আমি ঘুষ খাই। লিখুন লিখুন, ভালো করে লিখুন। তবে একটা কথা আপনাকে বলে দিই দাদা, আপনি কার্তিক আর দুলালের নাম করলেন, ওদের আড়ালে কে কে আছেন তা কি জানেন? জানেন চুল্লুর ব্যবসা মানে কত কোটি টাকার ব্যবসা? এসব জানার চেষ্টা করুন। মিলন সমিতিতে যোগ দিয়ে ময়নার বোধ নেই তাঁতের কাজ শিখে কিছু হাত খরচ পেতে শুরু করেছিল। চুল্লুর থেকে রোজগারের চেয়ে তা কিছু কম হলেও এই উপার্জনে তার আনন্দ ছিল অনেক বেশি। চুল্লুর থেকে বসবার সময় তাকে অনেক অপমান সহ্য করতে হতো। নেশার ঝোঁকে কেউ কেউ তার হাত ধরে টানত। মিলন সমিতিতে চমৎকার হাসি খুশি পরিবেশ। কাজের সঙ্গে সঙ্গে গান গাওয়া হতো। এই উপার্জনের টাকায় ময়না তার ভাই বোনের জন্য নতুন জামা কিনে দিয়েছে। কখনো কিনে আনতো
পাটালি গুড়, ফুলকপি, চাল ডাল কিনেও সংসারের সাহায্য করত। একবার শখ করে বেশি দাম দিয়ে কিনে এনেছিল মুগের ডাল। এর আগে এই বাড়িতে কখনো মুগের ডাল রান্নাই হয়নি। ময়নারা 4 ভাই বোন। তার মধ্যে বড় দাদা আসানসোলে কিছু একটা কাজ নিয়ে চলে গেছে। এ বাড়ির সঙ্গে তার কোনো সম্পর্কই রাখে না। আর অন্য ভাই বোন দুটো ছোট, মা নেই, নিজস্ব জমি জেরেও নেই, বাবা অন্যের জমিতে মজুরি করে। ময়নার মৃত্যুতে শোক করার চেয়ে বেশি দুশ্চিন্তা হলো অভাব নিয়ে। ময়নার উপার্জনটুকু বন্ধ হয়ে গেল, সেই অভাবটা ভরাট হবে কি করে? বুদ্ধেদের সংসারে অনেক লোক, 3টে বাচ্চাকে নিয়ে 11 জন। সেই জন্য একজনের চলে যাওয়াটা বেশি টের পাওয়া যায় না। কিন্তু ময়নার অভাবে তাদের বাড়িটা যেন ফাঁকা হয়ে গেছে। ময়নার পরের বোনের নাম সতী। সবে মাত্র সে 17 পা দিয়েছে। সতী স্কুলে 5 ক্লাস পর্যন্ত পড়েছে, তারপর পড়া ছেড়ে দিতে হয়েছে। কারণ বড় স্কুল অনেকটা দূরে, হেঁটে যাওয়া যায় না। বাসে কিংবা ভ্যান গাড়িতে চেপে স্কুলে যাওয়ার প্রশ্ন ওঠে না। সে এখন বাড়িতে বসেই বড়ি দেয়, ঘুঁটে দেয়। তার সব উপার্জন হচ্ছে তার খুবই সামান্য। জীবনটা মাঝে মাঝে আসেন এ বাড়িতে। একটা সাইকেল নিয়ে তিনি গ্রামে গ্রামে ঘুরে বেড়ান। ভয় ওর কিছু নেই। আশ্চর্য ব্যাপার, আজ পর্যন্ত কেউ তার গায়ে হাত তুলতে সাহস পায়নি। রাজনীতির ছেলেরাও তাকে সমীহ করে, কারণ তিনি কোনো দলেই নেই। মিলন সমিতিই তার ধ্যান আর জ্ঞান। এই সমিতির এমনই সুনাম হয়েছে যে খবরের কাগজের লোকেরা প্রায়ই এই সমিতির কাজকর্ম দেখতে আসে। জীবনদার ইচ্ছে যে সতীকে তিনি তাদের সমিতির কাজে লাগিয়ে দেবেন। সেও সেখানে নানা রকম হাতের কাজ শিখে স্বাধীনভাবে উপার্জন করতে পারবে। শেখার সময়ও সে পাবে হাত খরচ। সতীর বাবা তাতে কিছুতে রাজি নয়। আবার ওই বিপদের ঝুঁকি নেওয়া যায়? ময়নাকে যারা মেরেছে তাদের কোনো শাস্তিই হলো না, এরপর তারা যদি সতীকেও মারে? জীবনদা বললেন, ওইসব গুন্ডা বদমাইশদের কাছে হার স্বীকার করতে নেই, তাতে ওরা আরো বেশি বেড়ে যায়। আমাদের সমিতির লোক সতীকে নিয়ে যাবে, আবার বাড়ি পৌঁছে দেবে, ভয়ের কিচ্ছু নেই। ময়নার বাবার নাম ফটিক। তার চেহারাটাও বড়, কিন্তু বুকে হাঁপানির রোগ আছে। শীতকালেও সে গায়ে কোনো জামা রাখতে পারে না, মেজাজটা সব সময় খিটখিটে হয়ে থাকে। সে বলল, আমারে মাফ করেন দাদা, আপনি ভালো কাজ করতেছেন তা জানি, কিন্তু ওইসব আমাদের সহ্য হবে না। যেমন করে পারি এই মেয়েরে আমি বিয়ে দিয়ে পার করে দেব। জীবনদা ধমক দিয়ে বলল, মেয়ে কেউ কুকুর বেড়াল নাকি যে পার করে দেবে? সতীকে বড় ডাকো, জিজ্ঞাসা করে দেখি যে ও কি চায়। ও যদি রাজি থাকে। সতী মেয়েটা আরো অল্প বয়স থেকে চুপচাপ স্বভাবের। তার কোনো চাহিদা নেই, দাবি নেই। এতদিন ছেঁড়া খোড়া ফ্রক পরে থাকতো, এখন শরীর বাড়ন্ত হয়েছে, শাড়ি তো না পরলে চলে না। মিলন সমিতির থেকে টাকা পেয়ে ময়না শখ করে নিজের জন্য একটা শাড়ি কিনেছিল। খুন হওয়ার রাতে ভাগ্যে সে শাড়িটা তার পরনে ছিল না। এখন সতী সেই শাড়ি পরে বাইরের লোকের সামনে বেরোয়। 5 ক্লাস পর্যন্ত পড়ার ফলে এখন সে যে কোনো ছাপা অক্ষর দেখলেই পড়তে চায়, ঠোঙার কাগজ পর্যন্ত। বাড়িতে কোনো বই নেই। 55 তলায় সপ্তাহে 2 দিন হাট বসে। সেই হাট ভেঙে গেলে অনেক ছেঁড়া খবরের কাগজ পড়ে থাকে। সতী সেগুলো কুড়িয়ে আনে। জীবনদার প্রশ্ন শুনে সে উত্তর দিতে চায় না। অনেকবার পীড়াপিড়ির পর বলে, জানি না। জীবনদা বিরক্ত হয়ে ওঠেন। এই ন্যাকামির জন্য মেয়েরা কিছু করতে পারে না। একটা 17 বছরের মেয়ে
নিজের ভালো মন্দ বুঝবে না? পয়সা করে এত টানাটানি, বিক্রি করার মতন জমিও নেই, তাহলে এই মেয়ের বিয়ে হবেই বা কি করে? সেদিনের মতো জীবনদা চলে গেলেন। তার পরের দিনই বৃষ্টি পড়ছে টিপটিপ করে, পিছল হয়ে গেছে উঠোন, মাটি ফুঁড়ে উঠে আসছে কেঁচো, তার মধ্যেই ভিজতে ভিজতে হাজির হলো এক আগন্তুক। লোকটার পরনে পাজামা আর ছাই রঙা শার্ট, তার গলায় একটা রুমাল আবার বাঁধা। গলায় কেন রুমাল বাঁধে কেউ কেউ? রুমাল তো আর পোশাক নয়, এখন শীতকালও নয় যে মাফলারের মতন কাজ করবে। তবু কিছু লোক গলায় রুমাল বাঁধে, বোধহয় শুধু এইটুকুই বুঝিয়ে দেওয়ার জন্য যে সে বিশেষ কিছু শক্তির অধিকারী। দাওয়ায় বসে বিড়ি টানছিল ফটিক। সে জিজ্ঞাসা করল, কে? লোকটা নিজের পরিচয় না দিয়ে বলল, আমায় দুলালদা পাঠিয়েছে। বৃষ্টির দিনে ফটিকের হাঁপানি বাড়ে, তাতে আরো মেজাজও খারাপ হয়। বৃষ্টির জন্য মাঠের কাজও বন্ধ। সে বলল, কোথাকার দুলাল? লোকটা সেই দুলালেরও পরিচয় না দিয়ে বলল, আমি কালকেপুর থেকে আসছি। আপনার মেয়ে হঠাৎ মারা গেছে শুনেছি। সে কিছুদিন দুলালদার বিজনেসে কাজ করেছে, তা ধরুন কিছু টাকা পাওনা আছে, সামনের সপ্তাহে পেয়ে যাবেন। আর আপনার আর একখানা মেয়ে আছে, তাকে দুলালদা কাজ দেবে বলেছে, আমার সঙ্গে যদি যায়। টাকা পাওয়ার কথা শুনে প্রথমে একটু উৎসাহিত হলেও পরের কথাটায় চমকে উঠল। আমার মেয়ে তোমার সঙ্গে যাবে? কোথায় যাবে? ওই যে বললুম, দুলালদা তাকে কাজ দেবে বলেছে। শুধু শুধু বাড়িতে বসে থাকবে কেন? কাজ দেবে? চুল্লুক ঠেকে বসবে? রাত বিড়িতে বাইরে থাকবে? না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আমার টাকার দরকার নেই। আমার মেয়ে বাড়িতে বসে থাকবে, তাতে তার কি? ফটিক নিজে খুব চুল্লুর নেশা করতো একসময়। রোজগারের বেশিরভাগ অংশই বাড়িতে আনতে পারত না। ময়নার মৃত্যুর পর সে আর চুল্লু ছোঁয়নি। তার মনে হয় ওই চুল্লুর মধ্যেই মিশে আছে তার মেয়ের রক্ত। লোকটা বলল, ওখানে না, দুলালদা নিজের বাড়িতে কাজ দেবে। কোথার থেকে দারুণ সাহস পেয়ে গেল ফটিক, তা কে জানে। সে হঠাৎ চেঁচিয়ে বলল, নিকাল, আমার বাড়ি সে নিকাল। আমার মেয়ে কারুর বাড়িতে কাজ করতে যাবে না। ওকে আমি মিলন সমিতিতে পাঠাবো। হ্যাঁ, পাঠাবোই তো। গলায় রুমাল বাঁধা লোকটা একটু উত্তেজিত না হয়ে আরও কাছে এগিয়ে এসে বলল, শুধু বন্ধু চেঁচামেচি করছেন কেন? দুলালদা আপনাদের ভালোর জন্যই বলেছে, আপনার মেয়ে কাজ করলে টাকা পাবে। আপনি পাঠাতে না চান, পাঠাবেন না। তবে আরেকটা কথা জেনে রাখুন, ওই মিলন সমিতি ফমিতি টিকবে না, উঠে যাবে। একটা কথা শুনুন, মেয়েটা আমার সঙ্গে চলুক, ওখানে গিয়ে দেখুক কাজটা তার পছন্দ কিনা। পছন্দ না হলে ফিরে আসবে। দুলালদা ওকে নিয়ে যেতে বলেছে। ফটিক কিছুতেই পাঠাতে রাজি নয়। সে আরও চেঁচামেচি শুরু করলো। এর মধ্যে বেরিয়ে এলো সতী, আর হাতে একটা তার হাতে একটা পুঁটলি, পরনে ময়নার সেই শাড়িটা। সে মৃদু গলায় বলল, বাবা, আমি যাব, আমি কাজ করব। স্তম্ভিত ফটিক প্রথমে কোনো কথা বলতে পারল না। তারপর সব মেয়ের হাত ধরে আটকাবার চেষ্টা করল, কিন্তু পারল না ধরে রাখতে। চলে গেল। দুলালের বাড়ি একটা নয়, সে 3 জায়গায় থাকে। সে যখন যেখানে যায় সতীকে সঙ্গে যেতে হয়। প্রত্যেকটা বাড়িতেই বেশ কিছু নারী পুরুষ থাকে, সকলেই কি সব কাজে ব্যস্ত। তা সতী এটা ঠিক বোঝে না। তবে একটা ব্যাপার সে বোঝে, এই সব নারী পুরুষরা তার গ্রামের চেনাশোনা মানুষদের মতন নয়। এদের খাওয়া দাওয়ার সময় ঠিক নেই, ঘুমোবার সময় ঠিক নেই। কখনো খাওয়া হয় রাত দুপুরে, সারা রাত কেউ বিছানায় যায় না, আবার দিনের বেলা ঘুমোয়। এরা কেউ কারো স্বামী বা স্ত্রী নয়, অথচ সেই রকমই ব্যবহার করে
মাঝে মাঝে। দুলাল প্রথম থেকেই পছন্দ করেছে সতীকে। সে বলে দিয়েছে যে তুই সব সময় আমার সঙ্গে থাকবি, অন্য কেউ গায়ে হাত দিতে এলে আমাকে বলে দিবি, তার হাত আমি ভেঙে দেব। দুলালের কাছে সতী তার কুমারিত্ব বিসর্জন দিল বিনা আপত্তিতে। সে যেন বুঝে গেছে এটাই তার বেঁচে থাকার একমাত্র উপায়। মিলন সমিতিতে যোগ দিলে এরা তাকে ছাড়ত না। তারও অবস্থা হতো এই দিদিরই মতন। চুল্লুর ঠেকে অবশ্য তাকে বসতে হয়নি এখনো। মাসের পর মাস কেটে গেল। সতী আর নিজের বাড়িতেও যায়নি একবারও। একজনের হাত দিয়ে মাঝে মাঝে কিছু টাকা পাঠায়। তার বাবাও এখন সব বুঝেছে, টাকা নিতে আর আপত্তি করে না। এর মধ্যে একদিন একটা ঘটনা ঘটল। দুলালের প্রধান জুরি কার্তিককে দেখা যায় মাঝে মাঝে। দুজনে অনেক রাত জেগে নানা রকম সলা পরামর্শ করে, সেই সঙ্গে মদ্যপানও চলে। এরা নিজেরা অবশ্য চুল্লু খায় না। দুলাল অনেক মদ খেয়েও তেমন বেচাল হয় না, কিন্তু কার্তিক যেন মাতাল হতেই ভালোবাসে। মাতাল হয়ে সে হল্লা করে, নাচে, মেয়েদের ধরে টানাটানি করে। ওদের মদ্যপানের সময় সতীকে পাশে বসতে হয়। সে টুকটাক খাবার এনে দেয়, গেলাসে মদ ঢেলে কতখানি জল মেশাতে হয় তাও সে এখন শিখে গেছে। সেই রাতে প্রচুর মদ খাওয়ার পর কার্তিককে যেতে যেতে বলা হলেও সে শুনল না। জরুরি কাজের নাম করে সে চলে গেল। তার জিপ গাড়ি আছে, নিজেই চালায়, কোনোদিন অ্যাক্সিডেন্টও করেনি। সে রাতেও কার্তিকের জিপ ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ তার বমি পেয়ে গেল। একটা জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, বমি পাচ্ছে কিন্তু বমিটা বেরোচ্ছে না। প্রবলভাবে ওয়াক ওয়াক শব্দ করতে করতে সে গাড়ি থামাতে বাধ্য হলো। নিচে নামতে গিয়ে সে পড়ে গেল ধপাস করে। 2-1 মিনিট ছটফটিয়ে একেবারে স্থির। পরদিন কি করে যেন রটে গেল যে কার্তিককে মাঝরাত্রে জঙ্গলের মধ্যে ভূতে মেরে ফেলেছে। এর আগে কত বেশি মদ খেয়েছে সে, এমনভাবে কেন মরতে যাবে? পূর্ণিমা নামের একটা মেয়ে চুপি চুপি সতীকে বলল, বেশ হয়েছে, ঠিক হয়েছে, ওই কার্তিকটা মরেছে, ময়নার বুদ্ধের ভূত ওকে মেরে দিয়েছে। ওদের তো কার্তিকটাই গলা টিপেছিল। পূর্ণিমা 3টে চুল্লুর ঠেক চালায়, নিজেও খুব নেশা করে। সে নাকি দুলালের ডান হাত, কিন্তু সে মনে মনে এদের এত ঘেন্না করে তা সতী কল্পনাও করেনি। কার্তিকের মৃত্যু সংবাদ শুনে খুব ভয় পেয়ে গেল দুলাল। 3 দিন সে বেরোলোই না ঘর থেকে। সত্যি কার্তিককে ভূতে মেরেছে? ময়না ভূতনের ভূত এসে প্রতিহিংসা নিচ্ছে? কার্তিক ওদের গলা টিপে ধরেছিল, আর দুলাল একটা বালিশ চাপা দিয়েছিল ওদের বুকে। 3 দিন পর একটু ঠিক হলেও সন্ধ্যের পর আর একা কোথাও যায় না দুলাল। বেরোলেও তাড়াতাড়ি ফিরে আসে। সতীকে নিয়ে ঘরে খিল দেয়। মনে মনে তার ধারণা হয়েছে সতী কাছে থাকলে ময়না এদিকে এগোবে না। আরো কয়েক মাস পরে সতী একদিন বমি করলো। সে মদ খায় না, কিন্তু সেটা অন্য রকমের বমি। পূর্ণিমা বললে, এই রে, পেট বাঁধিয়েছিস, খসাতে গিয়ে মরে না যাস দেখিস। সতীর খুব মরার ভয়, সে বেঁচে থাকতে চায় যে কোনো উপায়ে। পূর্ণিমার কাছ থেকে সে জানলো এখানে বাচ্চা কাচ্চা কেউ পছন্দ করে না, তাতে অনেক ঝামেলা। এক ডাক্তারবাবুর সঙ্গে পেট খসাবার ব্যবস্থা করা আছে। তবে পান্থু নামে একটা মেয়ে এই করতে গিয়ে মারা গিয়েছিল। আর যদি সতী তার সন্তানকে নষ্ট করতে না চায়, সে বাপের বাড়ি ফিরে যাবে। পূর্ণিমা বলে, পাগল নাকি? এখানে একবার ঢুকলে আর বেরোনো যায় না, জানিস না? দেখ না, দুলাল তোকে বড় জোর আর বছরখানেক পেয়ার করবে, তারপর তোকে পাঠিয়ে দেবে অন্য একটা ডেরায়। সতী তার পায়ে ধরে অনুরোধ করলো, এক্ষুনি যেন পূর্ণিমা তার গর্ভের অবস্থা অন্য কারুকে না বলে।
এক রাত্রিরে সতী খুব নরমভাবে দুলালকে জিজ্ঞাসা করল, তোমার বাবা হতে ইচ্ছা করে না? নিজের ছেলে কিংবা মেয়েকে কোলে বসিয়ে আদর করতে ইচ্ছা করে না? সতীর থুতনি ধরে দুলাল বলল, তোর বুঝি বউ হওয়ার খুব শখ হয়েছে? ল্যাংড়াকে বিয়ে করবি তো বল, ব্যবস্থা করছি। আমি ওসব জোর ঝামেলার মধ্যে নেই। দুলালের মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল সতী। তার কয়েকদিন পরেই সে চুপি চুপি পালালো দুলালের ডেরা থেকে। কোথায় যাবে সে? বাড়িতে ফিরলে দুলালের লোকজন ঠিক আবার ধরে আনবে। মাঝরাত্রিরে জানলায় টকটক শব্দ শুনে ঘুম ভেঙে গেল জীবনদার। জানলা খুলে দেখলেন ছায়ার মতো দাঁড়িয়ে আছে একটা মেয়ে, সঙ্গে আর কোনো লোকও নেই। সতীকে তিনি একবারই মাত্র দেখেছিলেন, তাই ঠিক চিনতে পারলেন না। সতী বলল, আমি ময়নার বোন। জীবনদার খুব রাগ এসে গেল, অনেকটা সামলে নিয়ে বললেন, সেই এলি এখানে এত দেরি করে? আমি যখন আনতে গেছিলাম তখন তো মুখ দিয়ে একটা কথাও বেরোয়নি। সতী বলল, আমি এখানে বেশি দিনের জন্য থাকতে আসিনি, শুধু আজকের রাতটা। তারপর আপনি আমায় থানায় পৌঁছে দেবেন। জীবনটা বললে, থানায়? থানায় গিয়ে কি হবে? যে সতী এমনিতেই কথাই বলতে চায় না, সে এখন স্পষ্ট করে বলল, থানায় দুলালের নামে নালিশ করব। আমার পেটে দুলালের সন্তান, আমার দিদিকে ওরা খুন করেছে, তা প্রমাণ করা যায়নি, কিন্তু আমার এই অবস্থার জন্য ও শাস্তি পাবে না? আইন তো আছে। জীবনদা বললেন, ভেতরে এসে এখন শুয়ে থাক, পরে ওসব কথা হবে। তোর পেটে যে দুলালের সন্তান তার প্রমাণ হবে কি করে? সতী বলল, রক্ত পরীক্ষাতেই বোঝা যাবে। আর একটা যেন কি আছে, হ্যাঁ ওই ডিএনএ। জীবনদা বললে, কি বললি? তুই এসব জানলি কি করে? সতী বলল, আমি তো খবরের কাগজ পড়ি, মুখস্থ করে রেখেছি, এখন তো সহজেই জানা যায়। পরের দিন সতীকে রেখে দেওয়া হলো পাহারা দিয়ে। এর মধ্যে জীবনদা যোগাযোগ করলেন তার এক সাংবাদিক বন্ধুর সঙ্গে। প্রতুল দাস নামে এক উকিলকেও ডাকা হলো। তারপর সদল বলে গেল থানায়। দারোগাবাবু এবার আর কথার মার প্যাঁচে জিততে পারলেন না। কোনো মেয়েকে গর্ভবতী করে তাকে স্ত্রীর স্বীকৃতি না দেওয়াটা দণ্ডনীয় অপরাধ। আদালত থেকে এরকম নির্দেশ দেয়া আছে কঠোরভাবে। সমস্ত ঘটনাটা ফলাও করে ছাপা হবে কলকাতার একটা বড় কাগজে। পরের দিনই উকিলবাবুটা আবেদন করবেন আদালতে। দারোগাবাবু একটু সময়ের জন্য উঠে গেলেন। তার অফিসের ওপরওয়ালা আর অফিসের বাইরের ওপরওয়ালাদের সঙ্গে কি কথা হলো কে জানে। ফিরে এসে অন্য মূর্তি ধরলেন। জীবনদাকে বললেন, আপনি তো ঠিক কথাই বলেছেন, ডিএনএ টেস্টে যদি প্রমাণ হয় তাহলে ওই শুয়োরের বাচ্চাটাকে দুলালকে বেশ 10 বছর জেল খাটাবো। আপনারা এফআইআর দিন, আমি ওকে পিছুমারা করে বেঁধে আনবো। বেগরবাই করলেই মেরে হাড় গোড় সব ভেঙে দেব। দুলাল নিজেই এসে ধরা দিল। সে দেখলো এই সময় তার পাশে কেউ নেই। যাদের নামে সে ত্রাসের রাজত্ব চালায় তারাও তাকে ত্যাগ করেছে। শেষ পর্যন্ত আর আদালতে যেতে হলো না। তাকে প্রস্তাব দেয়া হলো, সে জেল খাটতে চায় না, সতীকে বিয়ে করতে রাজি আছে। জেলের গড়াদের বদলে বিয়ের ফাঁসটাই বেছে নিল সে। থানার কম্পাউন্ডে রীতিমতো মন্ত্র পড়ে বিয়ে হয়ে গেল দুজনের। নারী নির্যাতন প্রতিরোধ সমিতির 2জন সদস্য সেখানে উপস্থিত ছিল। দুলালকে বলে দেয়া হলো তার উপর সব সময় নজর রাখা হবে। এরপর যদি সে তার স্ত্রীকে অবহেলা বা অত্যাচার করে তাহলে আবার টেনে আনা হবে থানায়। নববধূর সাজে সতী চলে গেল দুলালের জিপ গাড়িতে। ডেরা এসে নিজের ঘরে বসে বোতলে 2 চুমুক দিয়ে খানিকটা ধাতস্থ হলো সে। তারপর সতীকে বলল, তোর পেটে পেটে এত ছিল? সতী বলল, আমার পেটে তোমার বাচ্চা, সেই আমাকে এই বুদ্ধি দিয়েছে। একটু থেমে সে শান্ত গলায় বলল, কার্তিককে আমি খুন করেছি, তার মদে বিষ মিশিয়ে দিয়েছিলাম। তোমাকেও আমি একদিন ঠিক
ঠিক ওইভাবেই মারতাম। কিন্তু এর মধ্যে আমার পেটে সন্তান এসে গেল যে, আমার সন্তানের বাবাকে আমি মারব কি করে? দুলাল চেঁচিয়ে, হঠাৎ কান্না মেশানো গলায় চেঁচিয়ে বলে উঠল, তোর দিদিকে আমি মারতে চাইনি, বিশ্বাস কর। একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিতাম, কিন্তু ওই কেতোটাই, তুই বিশ্বাস কর। সতী বলল, বিশ্বাস করলাম। এই দেখো, আমার পেটে তোমার সন্তান সব শুনছে, ও নড়ছে, হাত দিয়ে দেখো। দরজার বাইরে দাঁড়িয়ে আছে অনেকে। তাদের মধ্যে থেকে পূর্ণিমা জোরে বলে উঠল, কি গো, বিয়ে হলো, ফুলসজ্জা হবে না? এই যে ফুল এনেছি, বিছানায় ছড়িয়ে দে সতী। জানলা দিয়ে কেউ একগুচ্ছ ফুল ছুঁড়ে দিল খাটের ওপর। এই সুন্দর গল্পটা যদি শ্রোতা বন্ধু তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই লাইক ও প্রিয়জনকে শেয়ার করো। আর যারা এখনো নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।